সিঁড়ির উপরের করিডোরে দাঁড়িয়ে এসব দেখে জেন বেশ ক্ষিপ্ত হয়। যতই প্রিয় খালামণির মেয়ে হোক, তাই বলে এই মেয়ে তার ভাইয়ের সংসারে আগুন লাগাবে আর সে বসে বসে দেখবে, এটা কখনো হতে পারে না। যে কোনো মূল্যে এটাকে বিদায় করতে হবে। জেন পিছনে ফিরতে ধাক্কা খায় সাব্বিরের সাথে। সাব্বির মাথা ঘিষে বলে, কিরে ভাই, তুই যেখানে সেখানে চলে এসে এভাবে মানুষের মাথা ফাটিয়ে দিতে চাস কেন? আজও এখনো বিয়ে করি নাই, মাথা ফাটলে পরে জামাই পাইতাম না আমি। সাব্বির ভাবলেশীনভাবে বলল, তুই জামাই না পাইলেও তোর এই বাসায় রাখতাম না জেরিন বোন। এতক্ষণ তুই যা যা বিড়বিড় করে বলছস সবই আমি শুনে ফেলেছি। আমার 23 নম্বর সত্যিকারের গার্লফ্রেন্ডের লিপস্টিক ছুঁয়ে বলছি, এক্ষেত্রে আমিও তোর সাথে সহমত। আমার নেহা বোনরে ছাড়া নিখিল ভাইয়ের পাশে আমি কাউকে সহ্য করতে পারি না। জেরিন মুখ কুচকালো, মুখ তেতো করে বলে উঠল, ছি ছি ছি, একটা শুভ কাজে তুই তোর গার্লফ্রেন্ডকে টেনে কাজটারে অপবিত্র করে দিলি একদম। আচ্ছা, আসল কথায় আসি। আমরা আমাদের কাজ সফল করতে সাথে বৃষ্টি আর মিহির ভাইকে নিতে পারি। রৌফটাকে নেওয়া যেত, কিন্তু কি আর বলবো দুঃখের কথা। ভাইটা আমার পুরো মা ভক্ত, সব কথা বলে দিবে গিয়ে। এ তো বিয়ের পর বাসরে কি করলো তাও বলে দেবে। বিশ্বাস কর জেরিন বোন, আমার ভাইয়ের ভবিষ্যৎ ভেবে আমি 3 প্যাকেট কাঁচা কফি খেয়ে ফেলেছি, কিন্তু কোনো লাভ হলো না। যেদিকে তাকাই শুধু কফির মতো তিতা আর অন্ধকার দেখতে পাই। জেরিন এবার কান চেপে ধরে বলল, প্লিজ এবার চুপ যা তুই। ভালো কথার মাঝে আজগুবি কথাগুলো কই পাস তুই? হ্যাঁ, আল্লাহ তোর মুখে এত শক্তি দিয়া দিছে। সর সর, আমি রুমে যাব। জেরিন সাব্বিরকে পাশ কাটিয়ে চলে গেল। নেহা ঠিক করেছে সে কিছুতেই নিখিলের ঘরে থাকবে না রাতে। যেভাবেই হোক বাবাকে বলে পরীক্ষার আগে পর্যন্ত অন্তত এই ছেলে মুখোমুখি হবে না। পেয়েছেটা কি? চকলেট আনা হচ্ছে, আবার এনেছে, ভালো কথা। দেওয়ার আর বলার মুরদ না থাকলে আনতে গেল কেন? যখন টয়া নিয়ে নিচ্ছিল তখন বলতে পারিনি এটা নেহার জন্য এনেছি? যত সব ঢং তো শুধু নেহাকেই দেখাতে পারে। যত রাগ সব নেহার উপর। অন্যদের সাথে হেসে একদম ঢলে পড়ে যায় অসভ্য পুরুষ। না একটু ভালোবেসে কথা বলে দেখে কি মাথা কিনে নিয়েছে নাকি? আর এই ছেলেকে এক ফোঁটাও দাম দিবে না নেহা। দেখাও গিয়ে পালে এত সব নাটক অন্য কাউকে। নেহা একটা বই খুঁজে পাচ্ছে না রুমে, পুরো রুম খুঁজে ফেলেছে একদম। এবার বিরক্তি দিতে বলে উঠল, ধুর ছাই। খাটে বসে পড়ল সে। এক তো নিখিলের উপর সে রাগ করেছে, তার উপর বই খাতাগুলোরও ভাব বেড়েছে। নেহা অনেকক্ষণ ভাবার পর মনে পড়ল বইটা নিখিলের ঘরে। নেহা ওড়না গলায় ঝুলিয়ে নিখিলের রুমের কাছে আসলো। তার ঘরের 2 ঘর পরে ঘরটা নিখিলের। নিখিলের ঘরের অনুমতি নিয়ে প্রবেশ করে সবাই। নেহা একবার ভেবেছে নক করবে, পরক্ষণেই ভাবে সে কেন অনুমতি নেবে। হিসাব মতে এই ঘর তো ওর নিজেরও। বিয়ে করেছে না নিখিল, এবার তাকেও বুঝতে হবে বউরা কি জিনিস। হারে হারে যদি টের না পাইয়ে দিয়েছি তো। ওর নাম নেহা না। নেহা দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। তখনই গম্ভীর কণ্ঠে কেউ বলে উঠল, হেই, কারো রুমে ঢুকতে গেলে যে পারমিশন নিতে হয় জানিস না? ম্যানাসলেস কোথাকার। নিখিল পুরোটা কথা নিজের ল্যাপটপের দিকে তাকিয়ে বলেছে। সে ভেবেছে টয়া হয়তো আবার চলে এসেছে। তাকে অবাক করে দিয়ে নেহা গমগমে কণ্ঠে বলল, নামমাত্ররও বউদের অনুমতি নিতে হয় না মিস্টার নিখিল মেহমদ চৌধুরী। নেহার কথায় যতটা না অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক হয়েছে নেহার মুখে নিজের নাম শুনে। নিখিল ল্যাপটপ বন্ধ করে খাট থেকে নেমে আসে। নেহা একবারের জন্য তাকায় না তার দিকে। নিখিল বেশ বুঝতে পারছে রাগের কারণ। নেহা এদিক ওদিক তাকায় বইটা খুঁজতে। আশেপাশে না পেয়ে নিখিলকে জিজ্ঞেস করে, আমার বইটা এই রুমে ছিল, ওইটা নিতে এসেছি, দিয়ে দেন চলে যাই। আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছেই আমার নেই। নিখিলের কপালে ভাঁজ পড়ে। তাই তো, সে বলে নেহা কেন এসেছে? এই মেয়ে তো জেসে আসার মানুষ না। নিখিল পকেটে হাত রেখে নেহার সামনের দেওয়ালটায় ঠেস দিয়ে দাঁড়ায়। তার তীক্ষ্ণ দৃষ্টি নেহার ব্যতিব্যস্ত মুখের উপর। দিতে পারি, একটা শর্তে। নেহা তাকায় নিখিলের দিকে। কালো রঙের টি শার্ট পরনে, মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা একজন অতিশয় আকর্ষণীয় পুরুষ। নেহা মনের অগোচরে একবার আওড়ায় এই পুরুষটি শুধুই তার, একান্তই তার ব্যক্তিগত পুরুষ।
নেহা নিজের ভাবনায় বিরক্ত হয়। সে একপাক্ষিক সব কিছু কেন ভেবে বসে বারবার? মানুষটি তো কখনো তাকে নিজের ভাবে না, তবে সে কেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না? চোখগুলো অবাধ্যের নাই কেন বারবার এই পুরুষটিকেই দেখতে ব্যস্ত হয়ে পড়ে? নেহা চোখ ফিরে অন্য পাশে তাকায়। নিখিল তা দেখে ঠোঁট কামড়ে হাসে। তার মানে তার বউটাও তাকে দেখে অপলক মুগ্ধ নয়নি। কিন্তু কেন? নেহা কি তাকে পছন্দ করা শুরু করেছে? নিখিলের ভাবনা আর এগোতে দেয় না নেহা, তার মধ্যেই বলে, বলুন কি শর্ত? তবে কোনো অযৌক্তিক শর্ত মানতে পারবো না আমি। নিখিল দু কদম এগিয়ে আসে নেহার দিকে। নেহা পিছায় না, নিখিল প্রশ্ন করে, এখন দেখছি বেশ কথা বলতে শিখেছিস। এখন বুঝি আমাকে আর ভয় পাস না? নেহা মৃদু হাসলো। ভীষণ কষ্টে হাসিটা বের করেছে মনে হয়। আমি আপনাকে আগেও ভয় পেতাম না, এখনো পাই না। সবার ধারণা তুই আমাকে ভয় পাস, তাই সবার সাথে চোর টপার দেখালেও আমার সামনে চুপ থাকতে। নেহা সেকেন্ড দুয়েক তাকিয়ে আবার বলল। আপনি কি ভাবতেন নিখিল ভাই? নিখিল চুপ রইল। নেহার চোখে মুখে অন্য কিছু আছে যা সে পড়তে চাইছে, কিন্তু নেহা তা আড়াল করতে চাইছে। কিন্তু কেন? নেহা আবার হাসলো, তবে এই হাসিটা পূর্বে চেয়ে দীর্ঘ সময়ের। নেহা হেসেই পড়ল, যদি আপনার ধারণাও একই হয় তবে আমি বলবো আপনি ভীষণ বোকা। আপনি অনেক বুদ্ধিমান, জ্ঞান সম্পন্ন একজন মানুষ নিখিল ভাই। তবে একটা কথা জানেন তো, মানুষ কখনো সব দিক দিয়ে নিখুঁত হয় না। তেমন আপনিও একটা দিক থেকে দুর্বল। আমার মতে সে দিকটাই আপনি মস্ত বড় একটা বোকা। মানুষের চোখ পড়তে ব্যর্থ আপনি। একটা মানুষের হাজার হাজার ভালো লাগার অনুরক্তি বুঝতে ব্যর্থ আপনি। একটা মানুষের রোজ রোজ নিজেকে ভিন্ন রূপে আপনার সামনে সমর্পণ করেছে সেটা দেখতে ব্যর্থ আপনি। একটা মানুষের হাজারটা হার স্বীকার করার মানে বুঝতে ব্যর্থ আপনি। একটা মানুষের রাগ, অনুরাগ, অভিমান বুঝতে ব্যর্থ আপনি। একটা মানুষের তিলে তিলে গড়ে তোলা নিজস্ব জগতের সবগুলো রঙিন বসন্ত বিরাজ করে আপনার মাঝে, সেটাও বুঝতে ব্যর্থ আপনি। নিখিল মানে কি জানেন নিখিল ভাই? সমগ্র জগৎ বা এই সমস্ত পৃথিবীটা, কিন্তু একটা মানুষের গোটা পৃথিবী আপনি। সে নিজেকে হারিয়েছে আপনার মাঝে, তবুও নিজের মধ্য থেকে তাকে খুঁজে পেতে ব্যর্থ আপনি। নেহা চলে যেতে পা বাড়ালো। এখানে আর কিছুক্ষণ থাকলে হয়তো আরও অনেক কিছু বলে ফেলবে। সবসময় চাইলেও অনুভূতি প্রকাশ করা যায় না, করা উচিতও না। অনুভূতি তার কাছে প্রকাশ করা উচিত যে সেটাই যথাযথ সম্মান দিবে। ভালোবাসার জিনিসটা সুন্দর। নেহার কাছে তার ভালোবাসাটা পবিত্র, অতিশয় যত্নে রাখা কিছু। এর অপমান কেউ করুক সেটা সে মানতে পারবে না। যদি নিখিল ভাইয়ের মনে তাকে নিয়ে কিছু একটা কোনোদিন জন্মায় তো তখন সে বলবে। যদি সময়টা কোনোদিন আসে তো তবুও কারোর দুয়ারে ভালোবাসা ঠেলে নিজের ভাগে তাচ্ছিল্য নিতে রাজি না। অন্যের ভাগের ভালোবাসা দয়া হিসেবে নিতে রাজি না, কখনো না। নিখিল এতক্ষণ যাবৎ নেহার কথা শুনে নিজেই থ মেরে গেছে। কি বলল মেয়েটা? নিখিল মেহমেদ চৌধুরীর ভুলগুলো ধরিয়ে দিল, মুখের উপর বলল সে বোকা। কোনোদিন যে মেয়ের চোখ তুলে কথা বলেনি সে তাকে মুখের উপর এতগুলো কথা বলল। কেন বলল? কোন ভিত্তিতে বলল? কাকে বোঝাতে ব্যর্থ নিখিল? তাকে তো জানতেই হবে। নিখিলের কণ্ঠে কোনো তেজ নেই। সে খুব স্বাভাবিক শান্ত সুরে প্রশ্ন করল, কাকে বোঝাতে আমি ব্যর্থ নিহারিকা? কার কথা বলছিস তুই? তার নামটা বলে এখান থেকে যাবি, তার আগে না। নিখিলের শান্ত সুর, তবু বুক কেঁপে উঠল নেহার। এই প্রশ্নের উত্তর তো নেহা দিবে না, মরে গেলেও না। নিখিলের কথা অগ্রাহ্য করে পা বাড়ালো নেহা। ঠিক সেই মুহূর্তে নেহার হাত চেপে ধরল নিখিল। এই নিয়ে দুবার নেহার হাত ধরেছে নিখিল। আগেরবার কোনো অধিকার ছাড়া, আজ অধিকার নিয়ে। নিখিল বরাবরই দূরত্ব বজায় রাখত, শুধু তার ক্ষেত্রে না, সবার জন্য এই রুলস বজায় রাখে নিখিল। তার এই ডিস্টেন্স ম্যানার্সগুলোই তাকে আরও আকর্ষণীয় করে তোলে সবার মাঝে। এতগুলো কথা বললি আমার নামে, এখন জবাব না দিয়ে পালিয়ে যাচ্ছিস কেন নেহা? নেহা উত্তর দেয় না। নিখিল নেহার কথার মাঝে উপস্থিত হয়। টয়া নিখিলের দরজায় হাট করে খোলা নেহাকে নিখিলের ঘরে আসতে দেখেছিল টয়া। এখনও বের হচ্ছে না দেখে মনের ভিতর খচখচ করছিল ওর, তাই চলে এসেছে দেখতে। টয়া উৎকণ্ঠটাই মৃদু চেঁচিয়ে বলল, নেহা, তুমি নিখিল ভাইয়ের রুমে কি করছো? সেই কখন দেখলাম এসেছো।
টয় আবারও চমকালো নেহা নিখিলকে এত কাছাকাছি দেখে। টয়ের কণ্ঠ শুনেই নেহার হাত ছেড়ে দিয়েছিল নিখিল। নিখিল টয়কে পাত্তা না দিয়ে নেহার উদ্দেশ্যে বলল, তোর বই আলমারির ভেতর রাখা, খুলে তারপর নিয়ে যা। নেহা কিছু না বলে আলমারির হাতলে হাত রাখলো। ফের টয়া বলে উঠল, নেহা, তুমি যে নিখিল ভাইয়ের আলমারিতে হাত দিচ্ছ, এতে নিখিল ভাই রাগ করবে না? আর তুমি তো তখন দেখলাম তুমি অনুমতিবিহীন রুমে ঢুকেছো, এতেও কি নিখিল ভাই রাগ করেনি? তুমি জানো না নিখিল ভাই তার জিনিসে হাত দেওয়া পছন্দ করে না? তিনি কতটা ডিসিপ্লিন মেনটেন করে চলে। নেহার মেজাজ এতটাই হয়তো আগে কোনোদিন খারাপ হয়নি। টয়কে যথাযথ সম্মান সে করে, তা আত্মীয় হোক বা অন্য মানুষ হিসাবে। কিন্তু এখন মেয়েটা সত্যি বাড়াবাড়ি করছে। শুধু নিখিলের প্রতি তীব্র অভিমান থেকে সে বিয়ের কথাটা টয়াকে বলছে না, না হয় এ মেয়ের মুখে ধামা ঘষে দিত। নেহা আলমারির হাতল ছেড়ে সোজা হয়ে দুহাত ভাঁজ করে দাঁড়ালো। টয়ের চোখের দিকে তাকিয়ে পুরো দম নিয়ে বলল, না, আমার অনুমতি লাগে না টয়া আপু। তুমি এই বাড়িতে একটা পরিচয়ে থাকো, আর আমি দুইটা পরিচয়ে, আর দুইটাই খুব ভিআইপি, বুঝলে? আমি চাইলে যখন তখন যা খুশি করতে পারি, যেটা সবাই পারে না। নিখিলের ভাইয়ের আলমারি কেন, তার পরিহিত শার্ট প্যান্ট, ঘড়ি, ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি নিখিল ভাইয়ের কলিজায় হাত দেওয়ার অধিকারও আমার আছে, যা তোমার নেই। বুঝতে পারছো তো পার্থক্যটা? অন্যের সাথে আমাকে একদম মেলাবে না বলে দিলাম। অন্যরা যা পারে না আমি তা পারি, তাই অনুমতি লাগে না। নিখিল আজ অবাকের উপর অবাক হচ্ছে, তবে এখন বেশ ভালো লাগছে তার। নিখিল মনে মনে দোয়া করছে যাতে নেহা রেগে গিয়ে বিয়ের কথাটা বলে দেয়, তাতে অন্তত এই মেয়ের থেকে তার মুক্তি মিলবে। বিয়ের কথা জানাজানি হলে তা সে সামলে নিবে, কিন্তু মেয়ে মানুষ সামলানো তার কর্ম নয়। কিন্তু না, এই মেয়ে তো তা বলবে না। নেহা আলমারিটা খুলো, একটানে তার হাত ভিতরে দিল। টয় আবারও বলে উঠল, নিখিল ভাইয়ের আলমারিতে শাড়ি? নেহা নিজেও তাকালো ভুরু কুচকে, কারণ তার নিজের কাপড় তো এ ঘরে আনেনি। তবে এটা কার? শাড়ি একটা না, আরও আছে। নেহা দেখেও কিছু বলল না, বইটা হাতে নিল। টয়কে জ্বালানোর একটা মোক্ষম সুযোগ। নেহা শাড়িটা হাতে নিয়ে নিল সাদা পাড়ের আকাশি রঙা একটা শাড়ি। পুরোটা শাড়িতে মেঘ আর তারার শেপের হাতের কাজ করা। নেহা কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝলো কেউ কাস্টমাইজ করে খুব সুন্দর যত্ন সহকারে বানিয়েছে। কিন্তু নিখিল ভাই এটা কার জন্য আনলো? নেহা টয়ের দিকে তাকিয়ে বলল, আরে টয়া আপু, তুমি দেখছি কিছুই জানো না। এটা তো নিখিল ভাই তার প্রেমিকার জন্য এনেছে। নিখিল ভাইয়ের প্রেমিকা ভীষণ সুন্দরী, কি বলবো তোমায়। আমরা সব ভাই বোন তো তাকে দেখে একদম হাঁ হয়ে গেছিলাম। কিন্তু একটা সমস্যা আছে, বুঝলে? বড়মা কিছুই জানে না। আবার বড়মা মাঝে মধ্যে এসে নিখিল ভাইয়ের আলমারি গুছিয়ে দেয়। ভাইয়া তাই শাড়িটা লুকিয়ে রাখতে আমার কাছে দিবে বলে রুমে ডেকে এনেছে। আফটার অল আমি ভাইয়ার সবচেয়ে প্রিয় আদরের ছোট চাচাতো বোন কিনা, আমাকেই বেশি ভরসা করে, তাই না নিখিল ভাই? নেহা নিখিলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কথাটা বলল। নিখিল চোখ কটমট করে নেহার দিকে তাকায়, উপায়ন্তর না পেয়ে নেহার কথায় উপর নিচ মাথা নাড়ায়। টয়ের চোখ টলমল করে উঠল। নিখিলেরও গার্লফ্রেন্ড আছে, কথাটা আর ভাবতে পারল না। নিখিল নেহার দিকে তাকিয়ে বলল, তা দাঁড়িয়ে আছিস কেন? যা নেহা, শাড়িটা নিয়ে চলে যা, মা এসে আবার দেখে ফেলবে। নেহা বলল, মহা সমস্যায়, বলতে পারছে না। আরে ভাই, তোমার প্রেমিকার শাড়ি আমি কেন নিব? কোন দুঃখে নিব? আমার কি শাড়ির অভাব পড়েছে নাকি? চত্ব সব। নেহা রাগে গটগট করতে করতে চলে গেল। টয়াও চলে গেল। মেয়েটা পুরো কেঁদে দিয়েছে। তবুও হার মানার পাত্রী নয় টয়া। দরকার পড়লে নিখিলের গার্লফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ করিয়ে দিবে, তবুও নিখিলকে তার চাই। নেহা নিজের আলমারির ভিতরে শাড়িটা ছুঁড়ে ফেল, পর মুহূর্তে কেঁদে দিল। সে তো মজা করে বলছে প্রেমিকা আছে, কিন্তু সত্যি সত্যি আছে এটা তো সে নিজেও মানতে পারছে না। বৃষ্টির রুমে বসে বসে যুক্তি করছে জেরিন সাব্বির। তার কালকে যে করে হোক ঘুরতে যাবে। নেহা নিখিলের মাঝে একটু ভাব করাতেই হবে। বৃষ্টির নেহার কথা ভেবে রাজি হয়, তবে তার ভাই কতটুকু কি করবে সে জানে না। সবাই রাতের খাবার খেয়ে নিচে নামলো। আজ রাত 10টা বেজে গেছে। প্রতিদিন তো 9টার মধ্যেই খেয়ে নেয়, তবে আজ মাহফুজ চৌধুরী আর শহীদুল চৌধুরী দেরিতে ফিরেছেন, তাই খাবার টেবিলেও সবাই আসলো দেরিতে। নেহা তো খাবে না আজকে, কিছুতেই না। সকালে তাকে অপমান করা, একটু হাত কেটেছে বলে তাকে সবাই মিলে বকা দিল।
কেন? তার কি কোনো মূল্য নেই নাকি? কেউ তাকে দাম দেয় না? নিজের মা সাপোর্ট করে ওই নিখিলকে। এই কষ্ট কই রাখবে নেহা? নিখিল নেহার রুমে এসে নেহাকে বলল, 5 মিনিটের ভিতরে রেডি হয়ে রুমে আসবি। আমি আপনার কথা শুনতে যাব কোন সুখে? তোকে যদি বলি তোকে নিয়ে আমি এখন লং ড্রাইভে যাব, তবে কি যাবি আমার সাথে? নেহা চোখ বড় বড় করে তাকালো। আল্লাহ, কি সব শুনছে সে? নিখিল ভাই তাকে লং ড্রাইভে নিতে চায়? নিশ্চিত এটা তার মনের ভুল, না হয় ভ্রম। নিখিল আবার বলল, তুই রাজি না হলেও এখন আমার সাথে যেতে হবে তোকে। ছোট মাকে বলছি আমি, দেখি না গিয়ে কিভাবে থাকিস তুই। নেহা কিছুটা অবাক হলো। নিখিল ভাই দুপুরের ঘটনার জন্য তাকে বকাও দেয়নি, একবারও রাগ দেখিয়ে কথা বলছে না। কি চলছে এ লোকের মনে? হঠাৎ এত ভালো মানুষই দেখাচ্ছে কেন? কিছুক্ষণ আগে এতগুলো কথা নেহা তাকে শুনিয়েছে, তবুও চুপচাপ। নিশ্চিত ভুলিয়ে ভালিয়ে বাহিরে নিয়ে পরে নেহাকে কষিয়ে 2-4টা চর লাগাবে। নেহা যাবে না এই লোকের বিশ্বাস নেই। নেহা এবার কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। দুনিয়া উল্টে যাক, আজ শোয়া থেকে উঠবে না কিছুতেই। কিছুক্ষণ পর ঠিক তাহমিদা বেগম এসে নেহার রুমে হাজির। নেহার ঘুমটাও আজ তার সাথে বেইমানি করছে। নেহাকে দেখে নেহার মা বলল, নেহা ওঠ, তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার। নেহা নড়ল না পর্যন্ত। তাহমিদা বেগম দুরন্ত মেয়ের ছল চাতুরি ধরতে বেশি সময় নিলেন না, কাঁথা গলিয়ে নেহার হাত টেনে বসিয়ে দিলেন। নেহা ধরা পড়ে কাঁথার নিচে মুখ লুকালো। তাহমিদা বেগমের একটাই সন্তান। নেহা যত দুষ্টামি করুক, স্বাধীন যত বকা দেখ না কেন, মেয়েকে তিনি কতটা ভালোবাসেন সেটা একমাত্র তিনি আর তার আল্লাহ জানেন। নেহার জন্ম হয়েছিল বিয়ের প্রায় 7 বছর পর, তারপর আর কোনো সন্তান হয়নি তার। মেয়েটা তার কাছে কি শুধু তিনিই জানেন। পুরো পৃথিবী এক পাশে, তো মেয়ে এক পাশে। মেয়ের সুখের জন্য সব কিছু করতে পারেন তিনি। নিখিলের সাথে বিয়ের সম্বন্ধে রাজি হওয়ার অন্যতম কারণ, মেয়েটা সারা জীবন একই বাড়িতে তার চোখের সামনে থাকবে। এর থেকে বেশি পাওয়া একজন মায়ের কাছে আর কি হতে পারে? এভাবে ছেলে মানুষ করিস কেন নেহা? এভাবে সংসার করা যায় নাকি, বোকা মেয়ে? নেহা চোরা চোখে একবার মায়ের দিকে তাকালো। নিশ্চিত নিশ্চিত নিখিলটা তার মাকে উল্টাপাল্টা কান পড়া দিয়েছে। বদলোক। সংসারের স্বামী স্ত্রীর মাঝে একটু আধটু ঝগড়া হওয়াটাই স্বাভাবিক। তাই বলে তুই নিখিলের সাথে কথা বলা বন্ধ করে দিবি, রুম আলাদা করে দিবি? এইটা কেমন কথা? নেহা যেন আকাশ থেকে পড়ল। সে রুম আলাদা করেছে, কথা বলা বন্ধ করেছে কি মিথ্যুক লোক এসব বলেছে তার মাকে? সম্পর্কে কখনো তৃতীয় ব্যক্তিকে জায়গা দিতে নেই নেহা। এরা সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে। আমার নজর কিন্তু কোনো কিছু এড়ায় না। বয়স কম হয়নি আমার। সামান্য বিষয় নিয়ে দূরত্ব বাড়িয়ে নিলে অন্য মানুষ এতে সুযোগ পায় বেশি। বড় হচ্ছিস, এবার নিজেরটা বুঝে নিতে শিখ। যা, নিখিল নিচে অপেক্ষা করছে, ওর সাথে গিয়ে ঘুরে আয়। তাহমিদা বেগম বেরিয়ে গেলেন রুম থেকে। তৃতীয় ব্যক্তি কথাটা ভেবেই নেহার ভিতরটা মোচড় দিয়ে উঠল। তাদের সম্পর্কে তো সে নিজে তৃতীয় ব্যক্তি। নীল ভাই তো তাকে ভালোবাসে না, ভালোবাসে অন্য কোনো ভাগ্যবতী রমণীকে। কেউ হাজার চেষ্টা করেও পায় না, কেউ আবার না চায় তো পেয়ে যায়। দুনিয়ার নিয়ম নীতিগুলো এত কঠিন, এত নিষ্ঠুরতম কেন? নেহা কোনো রকম একটা 3 পিস পরে বের হয়। চুলগুলো ঠিকমতো আশ্রায়নি, একটা কাঁটা দিয়ে কোনো রকম আটকে নিয়েছে। নেহা নিচে নেমে অবাক হয়। নিখিল পুরো সেজেগুজে ফুলবাবু সেজে এসেছে। আজব লোক, এত ভাব মারে কি আছে? মনে হয় তো বিয়ে খেতে যাচ্ছে। নেহা গিয়ে চুপচাপ সিটে গিয়ে সিট বেল্ট লাগিয়ে নেয়। নিখিল নেহার ফুলো মুখ দেখে একবার তাহমিদা বেগম যে ঠেলে পাঠিয়েছে ঠিক তা বুঝলো নিখিল। নিখিল ড্রাইভিং সিটে বসে নেহাকে বলল, এভাবে পেতনি সেজেছিস কেন? একটু ঠিকঠাক মতো চুলগুলো বেঁধে আসতে পারলি না? না, পারলাম না। আমার মতো পেতনির সাথে যেতে কে বলেছে আপনাকে? কোনো সুন্দরী রমণীকে পাশে বসালেই পারে। আমি তো জোর করে আসিনি আপনার সাথে যাওয়ার জন্য। কথায় কথায় এভাবে রেগে যাস কেন এখন? নেহা মুখ ঘুরিয়ে নিল। বিরক্তিকর লোকের সাথে কোনো কথা বলবে না। নিখিল গাড়ি থামালো কোথাও একটা। গাড়ি থেমে যাওয়ায় নেহা নিজেও একবার মাথা তুলে দেখলো। নিখিল নিজে নেমে গাড়ির দরজা খুলে নেহাকে বলল, নেমে পড়। কেন? মাঝ রাস্তায় আমাকে রেখে যাওয়ার ধান্দা আপনার? হ্যাঁ। নেহাকে হাত টেনে নামালো নিখিল। নেহা একরাশ মন খারাপ নিয়ে নামলো। একটা জায়গায় ছোট ছোট দোকান, সবগুলো দোকান নানা রঙের বাতি দিয়ে সাজানো। মনে হয় কোনো মজার
বড় কথা মেলা হচ্ছে। রাতের বেলাতেও মানুষের অভাব নেই। নেহার চোখ চকচক করে উঠল। তার কতদিনের ইচ্ছে ছিল রাতের বেলা মেলায় যাবে। শুধু একবার গ্রামে মেলায় গিয়েছিল, তাও সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে ফিরতে হয়েছিল তাদের। নেহার মন খারাপ ওসব দৌড়ে পালিয়ে গেছে। নিখিলের প্রতি রাগটা পড়ে গেছে। সে ভুলে গেছে তাকে এখানে নিখিল নিয়ে এসেছে। নেহা ব্যস্ত মুগ্ধ নয়নে রং বেরঙের জিনিসগুলো দেখতে। সেদিকে পা বাড়াতেই একটা শক্তপোক্ত হাত তাকে টেনে থামিয়ে দিল। নিজের কাজে বাধা পেয়ে নেহা তাকায়। নিখিল বলে ওঠে, একা একা যাওয়ার চিন্তাও করবি না। তোকে হারিয়ে নিজেকে পাগল বানানোর কোনো ইচ্ছে আমার নেই। চুপচাপ দাঁড়িয়ে থাক, আমি কথা বলে আসছি। নেহা গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। নিখিল একটু দূরে দাঁড়িয়ে ফোন কানে ধরলো। ওপাশ থেকে মিহির বলল, কিরে, ঠিকঠাক পৌঁছাতে পারলি তো? শালা, তুই এত রাত বিরাতে এমন জিনিসের লোকেশন চাস? কি বলবো, ফ্রিতে কামলা পেয়েছিস তো আমাকে। শোন, আমার বউয়ের জন্যও গিফট কিনে আনবি, না হয় পরের বার আর কোনো সাহায্য তোকে আমি করব না। তোর বউকে তোর থেকেও বেশি ভালোবাসার মানুষ আছে এখানে। আমার বউ আমাকে ভুলে যেতে পারে, কিন্তু নিজের জন্য কিছু নেবে আর বৃষ্টির জন্য নিবে না, এটা হতেই পারে না। হুহ, যা যা, তোরই তো সময়। কাজের জন্য থ্যাঙ্কস দিতে পারলাম না, বাই। টয়া খাবার টেবিলে অপেক্ষা করছে নিখিলের। তার দৃষ্টি অশান্ত। নিখিলের সাথে নেহাও নেই। বিষয়টা কেমন খটকা লাগলো। তাহমিদা বেগম টয়ের নজর দেখলেন মনোযোগ সহকারে। তার বুঝতে বাকি নেই কিছু। তাহমিদা প্রশ্ন করেই বসলেন, টয়া খাচ্ছ না কেন? কারো অপেক্ষা করছো নাকি? টয়া থতমত খেলো কিছুটা। আমতা আমতা করে বলল, না মানে আন্টি, নেহা আর নিখিল ভাই কি খাবে না? তাদেরকে দেখছি না যে। না, তারা দুজন একটু বাইরে ঘুরতে গেছে। তাহমিদার অতি শান্ত কণ্ঠ। টয়া অবাক হলো কিছুটা। রাতের বেলা মেয়েকে তার চাচাতো ভাইয়ের সাথে একা ঘুরতে পাঠিয়ে মহিলা এত শান্তভাবে কথা কি করে বলছেন। সাব্বির বলে উঠল, আরে টয়া, তুমি বুঝছো না এখনো। তখনকার কথা মনে আছে তো, তোমার শাড়ি আর আলমারি? টয়া বুঝলো সাব্বিরের কথা। সে মাথা নাড়ল। সাব্বির আবার বলল, ওই শাড়ির মালিকের কাছেই গেছে নিখিল আর নেহা। নেহাকে নিয়ে যাওয়ার কারণটাও একই, ওকেই বেশি ভরসা করে নিখিল ভাই। সাব্বির কথাটা শেষ করে হাসলো। জেন বৃষ্টি দুই দিক থেকে সাব্বিরকে খোঁচা মারল। কাহিনী কি জানার জন্য। সাব্বির খাবার মুখে তুলতে তুলতে বলল, দুজন 500 দে, সব বলবো। ওফ, क्या सीन था। জেরিন বৃষ্টি বলল, দিব আগে বল। নিখিল মোবাইল পকেটে রেখে নেহার কাছে আসলো। নেহার দিকে তাকিয়ে নিচ থেকেই ওড়না টেনে ঘোমটা দিয়ে দিল। নেহা খুশি হলো, তা প্রকাশ করলো না। নিখিল নেহার হাতের দিকে তাকালো। স্বর্ণের চুড়ি দুটি জল করছে। এক হাতে শুভ্র রঙা ব্যান্ডেজ। ফর্সা ত্বকে সোনালি রংটা ফুটেছে অনেক। নিখিল দৃষ্টি হাতে নিবদ্ধ করেই বলল, তোর হাত ধরে হাঁটি নেহারেকা। নেহা চমকালো। নিখিল ভাই তার হাত ধরতে অনুমতি চাইছে। এও কি হওয়ার ছিল? নেহা অবাক নেত্রে তাকিয়ে আছে। নিখিল আবার বলল, অনুমতি দিবি না? নেহা বাকরুদ্ধ স্তব্ধ। কি বলবে এখন? নিখিল নেহার মুখ দেখে হাসলো। নিচ থেকে হাত ধরল নেহার। নেহা একবার চট করে তাকালো নিজের বাম হাতটার দিকে। আজ নিখিল হাতটা কবজিতে ধরেনি, আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে শক্ত করে ধরেছে। নেহার শরীরে খেলে গেল মৃদু কম্পন। নিজেকে কেমন অসার লাগছে। মনে হচ্ছে দুর্বলতায় নেতিয়ে পড়বে শরীর। এ কি অধিক সুখের ফল, নাকি অবিশ্বাস্য কাণ্ড নিতে পারেনি মস্তিষ্ক? কি খাবি বল? এখানে একটা জিনিস পাওয়া যায় যেটা তোর মতোই মিষ্টি। ছি, ফ্ল্যাট করা শিখেছেন আপনি? নিখিল বলল, এখানটায় মসুর ডালের তৈরি চিকন জিলাপি পাওয়া যায়, খাবি? নেহা এবার আর না করতে পারলো না। দুপুরের অল্প খাওয়াই খিদেটাও বেশ পেয়েছে। পেটের ভিতরটা কেমন খাবারের কথা শুনে চনমনে করে উঠেছে। নিখিল ঠিক বুঝে শুনে তার প্রিয় খাবারটার নাম নিয়েছে। নেহা উপর নিচ মাথা নেড়ে বোঝালো সে খাবে। দোকানের একপাশে দাঁড়িয়েছে দুজন। ভিড় নেহাত মন্দ নয় এখানে। নেহা হাত বাড়িয়েছে দোকানের নিকট। নিখিল নিজের হাতে নিয়ে নিল কাগজে মোড়ানো লালচে লোভনীয় জিলাপি। নেহার তা দেখে ঠোঁট উল্টালো। নিখিল আরেক হাতের সাহায্যে নেহার নাকের উপর টোকা মেরে পড়ল। চল ওইদিকে, এদিকে বেশি মানুষ।
নেহার বাম হাতের উপর নিখিল প্যাকেটটা রাখলো। নিজের হাত টিস্যু নিয়ে তাতে জিলাপি ধরে নেহার মুখে দিয়ে বলল, এবার খা। নিজের হাতে খাবি কম, ছড়াবি বেশি। আবার এক হাত তো আগে আহত করে রেখেছিস। রস লাগিয়ে সর্বনাশটা না করে খেয়ে নে। নেহা কথা না পারিয়ে খেতে লাগলো। খাওয়া শেষ হতে নিখিল সযত্নে নেহার মুখ মুছিয়ে দিল। নেহার কাছে আজকে এই নিখিল মেহমেদ চৌধুরী খুব অচেনা। কোনো অন্য ধাঁচের নতুন মানুষ চেয়ে নেহাকে কথায় কথায় রাগ দেখাচ্ছে না। এমন না যে মিষ্টি করে কথা বলছে বা রোমান্টিক কিছু বলছে। তবুও নেহার মনে হচ্ছে এই মানুষটার ব্যক্তিত্ব তার চিরচেনা, নিখিল ভাইয়ের সাথে মিলে না। ঘুরে ঘুরে সব কিছু দেখলো ওরা। নেহার হাত এক মুহূর্তের জন্য চায়নি নিখিল। চল, সবার জন্য কিছু কিনে নে। কাল যখন জানবে তোকে একা মেলায় ঘুরিয়েছি, তখন সবগুলো যখন ধরবে, তখন তো কিছু না কিছু দিয়ে বুঝ দিতে হবে নাকি? নেহা মিনমিন করে বলল। সবাইকে নিয়ে আসলেই হতো। নিখিল মনে মনে বলল, তোর মতো মাথা মোটা তো আমি সবাইকে নিয়ে আসি, সাথে ওই টয়াও আসুক। নেহা সবার জন্য অনেকগুলো জিনিস কিনেছে। মা, বড় মা, মেজো মায়ের জন্য কিনেছে। সবগুলো কেনা শেষে নিখিলকে বলল, শেষ, চলুন। তুই নিজের জন্য কিছু নিলি না কেন? আমার তো কিছুই লাগবে না, সব কিছুই তো আছে আমার, বেশি কিনে কি করব। নিখিল কিছু বলল না। নেহার হাত ধরে গাড়ির কাছে নিয়ে চলে আসলো। নেহা পেছনে ছিটে ব্যাগগুলো রেখে দিল। গাড়িতে ওঠার আগে নিখিল আবার আসলো। নেহাকে বলল, চোখ বন্ধ কর নেহা। নেহার এদিকে ঘুম পেয়েছে। রাত তো বাড়ছে আর ওনাকে দেখো রঙে ধরেছে। নেহা বিনা বাকে চোখ বন্ধ করলো। এবার তাকা। নেহা চোখ খুলে অবাক হলো। একটা তোড়া পুরোটা চকলেটে ভরা, তাও সবগুলো ওর পছন্দের চকলেট। কোনো ব্যান্ড বাকি রাখিনি। কিটক্যাট থেকে শুরু করে ডার্ক চকলেট সব আছে। ইটস ফর ইউ, অবুঝ পাখি। নেহা এবার তোরা হাতে নিয়ে পড়লো। এই এক মিনিট, অবুঝ পাখিটা আবার কে? আপনার মতলব কি বলুন তো? আমার সাথে এত ভালো ব্যবহার করছেন কেন? নাকি আপনার প্রেমিকা আপনাকে ছ্যাঁকা দিয়েছে, তাই আমাকে এসব দিয়ে পটাতে চাচ্ছেন? নেহা ভুরু জোগাল নাচিয়ে জিজ্ঞেস করলো। নেহা হতাশ কণ্ঠে বলল, আপনার জন্যে আমার এক বালতির সম পরিমাণ কষ্ট হচ্ছে। আপনার মতো একজনকে যে রমণী ছ্যাঁকা দিলেও তাকে দেখার অনেক স্বাদ জেগেছে আমার। নিখিল বিরক্তি নিয়ে বলল। মাথা মোটা। নেহা গাড়িতে উঠে নিখিলকে আর পাত্তা দেয়নি। সে মনে সুখে চকলেট খাচ্ছে। নিখিল ড্রাইভ করার ফাঁকে ফাঁকে দেখেছে নেহাকে। মেয়েটা ক্ষণে ক্ষণে এক এক রূপ নিয়ে হাজির হয়। কখনো অনেক বুঝদার, আবার কখনো একটা বাচ্চা। নেহা ঘুমে বিভোর। হাতে একটা অর্ধেক খাওয়া চকলেট কিছুটা মেল্ট হয়ে হাতে লেগেছে। ঠোঁটের কোনো কিছুটা লেগে আছে। বাড়ির কাছে এসে গাড়ি থামালো ওদের। নিখিল টিস্যু দিয়ে নেহার হাত মুখ পরিষ্কার করলো। নেহার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে কপালে গভীর চুম্বন দিল। বিড়বিড় করে বলল, তোমাকে দেওয়া আমার ভালোবাসার দ্বিতীয় স্পর্শ। এটা নক্ষত্রের রাত, শুধু তোমাকে জানিয়ে দেওয়ার অপেক্ষায়।